সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আমি হাসিব হাসান আপনাদের সাথে আছি। দর্শক, আজকে আমরা পুঁজিবাজারের দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। একজন জার্নালিস্ট যিনি বিজনেস রিপোর্টিং করেন এবং বিজনেস রিপোর্টিংয়ের সাথে অনেকদিন ধরে জড়িত আছেন সাজ্জাদুর রহমান, বিজনেস এডিটর, দ্য ডেইলি স্টার। সাজ্জাদ ভাই, স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আরও আছেন আবু সাইদ চৌধুরী এফসিএ, যিনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং পুঁজিবাজার বিশ্লেষক। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা পুঁজিবাজারের ভেতরকার খবরগুলো আজকে জানার চেষ্টা করব এবং নতুন যে একটি ইস্যু তৈরি হয়েছে গতকালকে সেই বিষয়টি একটু জানার চেষ্টা করব। সাজ্জাদ ভাই, আপনি নিশ্চয়ই জানেন গতকালকে ঢাকা স্টক এক্সচেঞ্জ যে একটি সিদ্ধান্ত নিয়েছে এবং এটিকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। নিঃসন্দেহে একটি প্রশংসার দাবিদার যে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য দুটি কোম্পানিকে তারা তালিকাচ্যুত করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে কেন? প্রশ্ন হচ্ছে যখন প্রাইস বেড়ে এমন পর্যায়ে চলে গেল, যখন বিনিয়োগকারীদের হাতে শেয়ারগুলো পৌঁছে গেছে, তখন কেন? এটি যখন কম দামে ছিল তখন না কেন? এখন আপনি বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করতে যাচ্ছেন। কোন সময় স্বার্থ রক্ষা করছেন? যখন বেশি দামে তিনি কিনেছেন এবং তিনি শেয়ারটা বিক্রি করতে পারবেন না তখন। প্রশ্ন আরেকটি, এই দুটি করছেন, তাহলে আপনি ইউনাইটেড এয়ারকে কেন করছেন না, যার কোনো প্রোডাকশন নাই, কিছু নাই? ইউনাইটেড এয়ার গত কয়েক বছর ধরে বন্ধ, তার কোনো ফ্লাইট চলছে না, তাহলে সেটি কেন না? না, ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার। এটা ঠিক যে আসলে রহিমা ফুড এবং মডার্ন ডাইং যাদের গতকাল ডিলিস্ট করা হয়েছে, সো রহিমা ফুড তো অলরেডি অনেক বেড়েছে। এখানে বিভিন্ন ধরনের একটা বড় গ্রুপ এটাকে টেক ওভার করেছে। এই ধরনের খবরের ভিত্তিতে এই শেয়ার প্রাইসটা অনেক বেড়েছে। তো এর মধ্যে ইন দ্য মিন টাইম ডিএসসি অনেকবার কোয়েরি করেছে, বাট এটা কন্টিনিউ, এটা ধরেন যে প্রাইস হাইক হয়েছে। তো এখানে অনেক বিনিয়োগকারী হয়তো ইনভেস্ট করেছে। সো একটা অটোমেটিক একটা ডিমান্ড ক্রিয়েট হওয়ার কারণে ধরেন যে শেয়ার প্রাইসটা এত বেড়েছে। তো আমার জানা মতে যেটা এসইসি করেছে আপনার, সেটা জাস্ট আইনের আওতায় তারা করেছে যে এই কোম্পানিগুলোর 3 বছর ধরে প্রোডাকশন নেই, সো সেই কন্ডিশনের আওতায় তারা এগুলোকে ডিলিস্ট করেছে। এখন তারা ওটিসি মার্কেটে যেতে পারবে। সো এখানে সবই আইনের মধ্যেই করেছে এসইসি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার এখানে ধরেন যে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে কি না, সেটা নিশ্চয়ই বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে। যারা, আপনি যদি জাং শেয়ারে আপনি যাচ্ছেন, যে যাদের প্রোডাকশানই নেই, ডিভিডেন্ড তো দূরের কথা, যে ফ্যাক্টরি নেই, প্রোডাকশান নেই, সো আমি রিউমারের ভিত্তিতে এই শেয়ারে কেন ঢুকবো? আপনি এখন দেখেন যে জাং শেয়ারগুলো কীভাবে বাড়ছে। আপনার ইউনাইটেড এয়ারে পরে আসছে আমি, জাং শেয়ারগুলো দেখেন যে কন্টিনিউ এভরিডে জাং শেয়ারগুলো বাড়তেছে। আপনারা, আমি গতকালের স্ট্যাট বলছি, আপনি দেখেন আমরা সমস্ত জাং শেয়ার স্ক্রিনে আজকের অবস্থা দেখতে পারি। আমরা একটু ইউসি যে লিগ্যাসি ফুটওয়্যার, আপনি, আমি বলছি যে 15 ডেজে, হ্যাঁ দেখেন আপনি এই যে জুলাইয়ের 2 উইকসে, মানে 10 ওয়ার্কিং ডেজে, আমি কয়েকটা স্টকের নাম বলছি। দেখেন লিগ্যাসি ফুটওয়্যার 122% বেড়েছে জাস্ট 10 ওয়ার্কিং ডেজ। ড্রাগন সোয়েটার 78% বেড়েছে। এইচআর টেক্সটাইল 53%, সিনো বাংলা 48%-এর বেশি। আপনার প্যাসিফিক ডেনিমস বেড়েছে, আনোয়ার গ্যালভানাইজিং, সাইহাম টেক্সটাইল, পেনিনসুলা, সাজি বাজার। আপনি ধরেন 15 ডেজের মধ্যে এই যে প্রাইস হাইকটা, হুইচ ইজ ভেরি আনইউজুয়াল এই মার্কেটের জন্য। আপনি এই ধরনের, আপনি গতকাল ইউনাইটেড এয়ারওয়েজ ছিল টপ গেইনার, 10% প্রাইস হাইক হয়েছে। আপনি যেটা বলছিলেন যে তাহলে মডার্ন ডাইং অ্যান্ড যদি রহিমা ফুড ডিলিস্ট করা হয়, সো হোয়াই নট ইউনাইটেড এয়ার, হুইচ ইজ রাইট। ইউনাইটেড এয়ারের তো অপারেশন নেই, আমরা তো দেখছি অনেক বছর ধরে ইউনাইটেড এয়ারের অপারেশন নেই। সো তাহলে ইউনাইটেড এয়ারটা কেন করা হচ্ছে না? এটা রেগুলেটরি, এই প্রশ্নটা রেগুলেটরি এটা দেখতে পারবেন। আমরা এই প্রোগ্রামের মাধ্যমে যেটা বলতে চাই যে এখানে আসলে আইন মতো সব কিছুই করা উচিত, এবং সেটার আওতায় যদি আরও 5টা কোম্পানি আসে, সো সেগুলো আইনত শাস্তি দেওয়া উচিত। আমি মনে করি যে এই সব বিষয় করলে মার্কেটের যে, আমাদের মার্কেটের ধরেন যে রিসেন্ট যেটা হচ্ছে, যে ট্রানজ্যাকশনটা ভালো হচ্ছে, সামহাও মার্কেটে ফ্রেশ টাকা ইনভেস্ট হচ্ছে। যদিও আমরা দেখছি আমাদের কাছে স্ট্যাট বলছে যে ফরেন ইনভেস্টররা সেল করছে, গত বেশ কিছুদিন ধরে 2-3 মাস ধরে তারা প্রচুর শেয়ার সেল অফ করেছে, বাট আমাদের লোকাল মার্কেটের ইনভেস্টররা কিন্তু সেগুলো বাই করছে। সো দ্যাট ইজ ওয়াই আপনি ধরেন যে 800-900 এর মধ্যে 1000 কোটি টাকাও ট্রানজ্যাকশন হয়েছে, যেটা 300-400 কোটি টাকার মধ্যে ছিল অনেক
মাস ধরে। সো আপনি এখানে আসলে আমি মনে করি যে এই আস্থাটা আরও মজবুত করার জন্য এই যে আপনি যদি ইউনাইটেড এয়ার আইনত এটা ডিভিডেন্ড দিচ্ছে না, এরা অপারেশনে নেই, সো হোয়াই নট তাদেরও ডিলিস্ট করা হবে না। আমি মনে করি যে এরকম আরো কোম্পানি থাকলে যেগুলো আছে তাদের সেগুলো করা খুঁজে উচিত। বের করা দরকার। আমি আসবো আপনার এখানে আরেকটি প্রশ্ন আছে সাইদ ভাই, আপনার কাছে যেতে চাই বর্তমানে যে অবস্থা তৈরি হয়েছে, সাজাদ ভাই যেটি বললেন যে টার্নওভার বেড়েছে, কিন্তু সেটি আমরা দেখছি যে নতুন ফান্ড কিছু এসেছে, সেগুলোই এই যে নন মার্জিন শেয়ারগুলো, লো ক্যাপের যে শেয়ারগুলো, সেগুলো বাড়ছে, সেগুলোর প্রতি ডিমান্ড বেড়েছে এবং মানুষের এক ধরনের চাহিদা তৈরি হয়েছে। কি কারণে হয়েছে সেটি আসলে বিএসসিসি খুঁজে দেখতে পারে যদি তারা মনে করে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে বড় ক্যাপিটালের যে শেয়ারগুলো আছে 1000-2000 কোটি টাকার যে কিংবা 500 কোটি টাকারও যে কোম্পানিগুলো আছে, সেগুলো টার্নওভার একদমই নেই। এর একটি কারণ হিসাবে বলা হচ্ছে যে কেউ যদি এটি ডিমান্ড ক্রিয়েট করতে চায়, দেখা যাচ্ছে প্রচুর সেল চলে আসে এবং ওই সেলটা যতটা বায়ার ততটা তার চেয়ে বেশি সেল চলে আসার কারণে এটা প্রাইস ফল করে। সো যেখানে আছে ওগুলো পড়ে আছে, নতুন করে যে এই শেয়ারগুলো বাড়ছে। এখন বাজারের যে অবস্থা, সেই অবস্থার পরিপ্রেক্ষিতে আপনার কি মনে হয় যে এই সব শেয়ারগুলো বাড়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিংবা এগুলো স্টপ করে দেওয়াটা জরুরি, কিংবা এগুলো স্টপ করে দিলেই বাজারে ভালো শেয়ার বেড়ে যাবে? যেমনটা আমরা বিভিন্ন জায়গায় শুনে থাকি যে রেগুলেটররা বলছেন যে আপনারা ব্যাংক কিনেন, তো রেগুলেটররা যদি তাই বলেন তাহলে তারা একটা সার্কুলার জারি করতে পারে যে এই শেয়ারগুলো এত বাড়তে পারবে না, এই শেয়ারগুলো এত বাড়তে পারবে। এরকম করে দিলে তো বিনিয়োগকারীরা আরও মানে আস্থা পাবে, তখন ব্যাংক কিনা শুরু করবে। ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে গিয়ে যে বর্তমান মার্কেটের যা অবস্থান, বর্তমান মার্কেটের অবস্থানে লো পেইড আপটাই বাড়াটা স্বাভাবিক। মার্কেটের অবস্থানটাকে আপনাকে দীর্ঘমেয়াদীতে চিন্তা করতে হবে। কেন হঠাৎ করে এই বাজে কথাটা কেন বললাম যে লো পেইড আপ বাড়াটাই স্বাভাবিক? গত এই জুলাইতে এসে আমরা দেখলাম যে কয়েকদিন আপনার বেশ ভালো একটা ভলিউম হয়েছে, বাট এর আগে বেশ কয়েকদিন কিন্তু আমরা দেখেছি যে 300-400 কোটি টাকার উপরে কোনো ট্রানজ্যাকশন হচ্ছে না। নতুন ফান্ড আসছে কিংবা পুরানো ফান্ড দিয়েই এই লো পেইড আপ কিংবা জাঙ্ক বাড়তেছে, এটা হয়তো আমরা পরিপূর্ণভাবে শিওর না। কিন্তু ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে যখনই কোনো একটা আপনি বড় পেইড আপ ক্যাপিটালের কিংবা যেটাকে আমরা আপনার বড় পেইড আপ ক্যাপিটালের শেয়ার নিয়ে যখন আপনার ডিমান্ড ক্রিয়েট করতে যাবেন, বড় পেইড আপ ক্যাপিটালের এখানে কিন্তু ডিমান্ড এবং সাপ্লাইটা আমরা যেখানে চিন্তা করতেছি যে পেইড আপ ক্যাপিটালের উপরে বেস করে ডিমান্ড এবং সাপ্লাই, আমরা যদি এই ব্যাপারটাকে যদি একটু অন্য দৃষ্টিকোণ থেকে দেখতে যাই তাহলে আমাদের কথাটা চলে আসবে কোন জায়গাটায়, যে মানি ফ্লোর ডিমান্ড সাপ্লাই অ্যাজ ওয়েল অ্যাজ প্রোডাকশনের ডিমান্ড সাপ্লাই। আমার কিন্তু শেয়ারের ডিমান্ড সাপ্লাইটা কিন্তু এই দুইটা ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপর ডিপেন্ডেন্ট, ইন্টার রিলেটেড। আমার বাজারে যদি মানি ফ্লো যদি বেড়ে যায় তাহলে কিন্তু ব্যাপারটা কী দাঁড়াবে, তখন অটোমেটিক্যালি আমার কিন্তু ফান্ডামেন্টাল বলি কিংবা বড় পেইড আপ ক্যাপিটালের যে বিগ ক্যাপের যে শেয়ারগুলো আছে এগুলোর দিকে মানুষের নজরদারি যাবে। আর শেয়ার কোনটা কিনবে না কিনবে এটা কিন্তু ইনভেস্টরের ধারণা। এখানে কিন্তু রেগুলেটর বলার কেউ নেই যে তোমাকে এই শেয়ারটাই কিনতে হবে। আর একটা বড় ধাপ যাদেরকে পালন করতে হবে সেটা ইনস্টিটিউশন। আপনি আপনার কথার মাঝখানে একটা কথা বলছেন যে বড় পেইড আপের শেয়ার কিনতে গেলেই হিউজ অঙ্কের সেল প্রেশার আসতেছে। এখন বড় পেইড আপ ক্যাপিটালের শেয়ারটা আটকাবে কে? বড় পেইড আপ ক্যাপিটালের শেয়ারটার ইনভেস্টমেন্ট করবে কে? দুটো ব্যাপার, ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং। নর্মালি যারা মার্জিনাল শেয়ার হোল্ডার তাদের কিন্তু প্রফিট টেক করতে ইচ্ছা করবে, তারা ট্রেডিং করবে। বাট ইনস্টিটিউশনের কিন্তু এই ব্যাপারটাকে কিন্তু তারা কিন্তু ট্রেডিংয়ে যাবে না। যদি ট্রেডিংয়ে না যায় তখন কি হবে, অটোমেটিক্যালি কিন্তু বড় পেইড আপ ক্যাপিটালটা তখন কিন্তু স্টেবল হয়ে যাবে। সেল প্রেশারটাকে থামাইতে হবে বড় পেইড আপ ক্যাপিটালের, তখন মানুষজনের আস্থা আসবে। এবং আরেকটা বড় ব্যাপার হচ্ছে আমরা জানি, আমরা বুঝি, কিন্তু আমাদের ভুলে যেতে বেশিক্ষণ লাগে না। আমরা যখন একটা জাঙ্ক শেয়ারে যখন আমরা করি, লস করি, আমরা বলি যে আমরা আর জাঙ্ক শেয়ারে যাব না, কিন্তু আবার যখন বলা হয় যে এই শেয়ারটায় ঢুকতে হবে তখন কিন্তু আমরা যে ওই শেয়ারটার ভিতরে ঢুকি। আর স্যার ভাই বিষয়টা তৈরি হয়েছে যে বলা হয় তার চেয়ে বড় ব্যাপার মার্কেট আপনাকে ওই শেয়ার কিনতে এক ধরনের বাধ্য করে। কারণ আপনি এই মুহূর্তে ব্যাংকের অবস্থা দেখেন, ব্যাংকের যে শেয়ারগুলোর অবস্থা সাজ্জাদ ভাই জানেন, আপনি আরও ভালো জানবেন যে আপনি একজন হিসাববিদ। ব্যাংকের যে সেকেন্ড কোয়ার্টার যেটা আসবে এখন,
সেটা কয়টা ব্যাংকের প্রফিট ভালো গ্রোথ আছে, থার্ড কোয়ার্টারে যে কি অবস্থা হবে এবং বর্তমানে ব্যাংকিং সেক্টরের যে অবস্থা তাতে কয়টা ব্যাংকের ভালো ডিভিডেন্ড বিনিয়োগকারীরা প্রত্যাশা করে, এবং যে পরিমাণে সেল প্রেশার আছে আপনার আইসিবির কাছে যে পরিমাণ শেয়ার ছিল তারা বিক্রি করে দিচ্ছে এবং এই শেয়ারগুলো ইনস্টিটিউটের কাছে আছে। এই যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এখন বসে আছে তারা কিন্তু এক্সিট পাচ্ছে না, কোনো বায়ার নেই। আপনি দেখেন ব্যাংকের শেয়ারের আপনি কোনো বায়ার নেই। তো এই অবস্থায় আপনার একজন বিনিয়োগকারী যেটি বাড়ছে বা যেটি সম্ভাবনা আছে একটা প্রফিটের সেটিতেই যাবে। এখানে ব্যাংকের শেয়ারের যদি বাড়াতে হয়, ব্যাংকের শেয়ার বা লার্জ ক্যাপের যে শেয়ারগুলো যদি আপনাকে বাড়াতে হয়, মার্কেটে ওই ধরনের ডিমান্ড ক্রিয়েট করেন, রেগুলেটররা ডিমান্ড ক্রিয়েট করলে তো বিনিয়োগকারীরা এই জাঙ্ক শেয়ারে কেন যাবে, ওইসব শেয়ারে চলে যাবে। আমি আপনাকে একটা পয়েন্ট যুক্ত করে দিতে পারি, সেটা হচ্ছে গিয়ে যে বড় পেইড আপ ক্যাপিটালের যে আমরা ব্যাংকের ওই পয়েন্টটুকু বাদ দেই যে বড় পেইড আপ ক্যাপিটাল, ওকে, ব্যাংক বাড়ার জন্য যে ব্যাপারটা, ব্যাংকের যা খারাপ নিউজ, ব্যাংকের যা বাজে অবস্থা, সেটা কিন্তু আমাদের বলার আর অপেক্ষা রাখে না। যে ব্যাংক না বোঝে, যে মানি মার্কেট না বোঝে, যে স্টক মার্কেট না বোঝে, বিগত কয়েক বছর ধরেই বলবো, গত 2 বছর ধরে হোক, গত 3 বছর ধরে হোক, আমরা পত্রিকার পাতা খুললে বুঝতে পারতেছি ব্যাংকের সুশাসনের কী অবস্থা। এখানে কিন্তু ব্যাংকের শেয়ার বড় পেইড আপ ক্যাপিটাল, এই জন্য ব্যাংকের শেয়ার বাড়বে না আমরা এটা বলবো না। বড় পেইড আপ ক্যাপিটাল যদি আমার মানি ফ্লো যদি ঠিক থাকে, ব্যাংকের শেয়ার বাড়বে। কিন্তু কিন্তু গত কয়েক বছর ধরে যে পরিমাণ বাজে নিউজ আসতেছে ডিফল্ট কালচার কিংবা সুশাসন নিয়ে, আগে ভাই এটাকে ঠিক করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে যে আপনি ব্যাংকের শেয়ারে মূল প্রবলেমটা কোথায় হয়েছে দেখেন। ব্যাংকের শেয়ারটা আমরা এর আগে দেখেছি, আমরা লক্ষ্য করেছি গত বছর ব্যাংকের শেয়ার নিয়ে আমাদের প্রচণ্ড রকম একটা আমরা প্রচণ্ড একটা ডিমান্ড লক্ষ্য করেছি। যে অর্থে ডিমান্ড লক্ষ্য করতেছি সে অর্থে কিন্তু আমরা একই সাথে দেখতেছি একদিকে ব্যাংকের শেয়ারের দাম বাড়তেছে, অন্যদিকে ব্যাংকের ব্যাপারে খারাপ নিউজ আসতেছে। বাংলাদেশের বিভিন্ন যে রিসার্চ ইনস্টিটিউটগুলো আছে, বাংলাদেশের বিভিন্ন যে পত্রিকাগুলো আছে, এবং যারা ইকোনমিক্স নিয়ে, বাংলাদেশের অর্থনীতি নিয়ে এবং বাংলাদেশের মানি মার্কেট নিয়ে খুব সুন্দর সুন্দর রিপোর্ট করে, তারা একদিক থেকে বাজে নিউজ দিচ্ছে, আর একদিক থেকে ব্যাংকের শেয়ারটা বাড়তেছে। তো এটা ছিল একটা ইম্যাচিউরড বাড়া। এখন যদি ব্যাংকের শেয়ারে কেউ যদি আমরা সাফার করি, কোনো ইনভেস্টর যদি সাফার করি, ওটা ওই ইম্যাচুরিটির জন্য। এবং আর একটা ব্যাপার যেটা, এটা 2010-এর একটা রিপিট অবস্থান করার চিন্তা ভাবনা করা হয়েছিল কিনা আমি জানি না। তো 2010-এর রিপিটেশন হচ্ছে গিয়ে যে 2010-এ আপনি চিন্তা করে দেখেন, 2010-এর এপ্রিল মাস থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত ব্যাংক বাড়ছে। তো আমাদেরকে ভুললে চলবে না, এর আগে কিন্তু আদার দ্যান ব্যাংকের যে শেয়ারগুলো আছে সেটা কিন্তু বেড়েছে প্রচণ্ড রকমের, এবং ওই ফান্ডগুলি এসে ব্যাংকে এসে স্টক করছে। তো গত বছর 2010-এর সাথে আপনার না 10-এর সাথে পেইড আপ ছিল 100 কোটি টাকা, না 10-এর সাথে যদি হচ্ছে আপনার, আমি ওটাই বলতে যাচ্ছিলাম যে 10-এর সাথে 17-এর যদি আমরা ডিফারেন্সিয়েট করতে যাই, আরও একটা ব্যাপার ভুললে চলবে না। 2010-এ স্পন্সরদের যে শেয়ারগুলি ছিল, আমরা জানি যে 2010-এর ধসের জন্য স্পন্সরদের বেনামি শেয়ারগুলো, স্পন্সরদের শেয়ার বিক্রি করাটাও অন্যতম একটা কারণ ছিল। তো যেহেতু অন্যতম একটা কারণ ছিল, তো ওই শেয়ারগুলো কিন্তু লিকুইড হয়ে এখন মার্কেটে আসছে। আমি ওখানে আসতে চাই যে 2010-এর ঘটনাটা আপনি দেখেন যে এখানে যারা ব্যাংকের সাথে সংশ্লিষ্ট ছিলেন, বাংলাদেশ ব্যাংকগুলো এবং যারা স্পন্সর, সবাই কিন্তু বিষয়টা জানতেন যে বাংলাদেশ ব্যাংকের একটা প্রেশার আছে এবং শেয়ারগুলো বিক্রি করে টাকা তুলে ফেলতে হবে। এক্ষেত্রে আপনি দেখেন যে ক্ষতিগ্রস্ত কিন্তু তারা না, কারণ এই যারাই লুজার কারা, এই সাধারণ বিনিয়োগকারী। এবং সেই সাধারণ বিনিয়োগকারীকে আবার সাইদ ভাই যেটি বললেন, গত বছর আমরা দেখেছি শেষের দিকে যে ব্যাংক কোম্পানি আইন সেটি যে চেঞ্জ হলো, পরিচালক 4 জন থাকতে পারবে এবং 3 মেয়াদে থাকতে পারবে, এই যে চেঞ্জ, তখন একটা দেখলাম ব্যাংকের ডিমান্ড ক্রিয়েট হলো। এর আগে দেখলাম যে ব্যাংকের মালিকানা চেঞ্জ নিয়ে ডিমান্ড ক্রিয়েট হলো, সাধারণ বিনিয়োগকারী কিন্তু ঢুকলো। এবং এখন দেখেন ব্যাংকের শেয়ার কিনে বিনিয়োগকারীদের কিন্তু নিঃস্ব, কয় মাস, 6 মাস 7 মাসে পথে বসে গেছে, কারণ প্রত্যেকটা ব্যাংকের 50 থেকে 60-70% কমে গেছে। তো এই অবস্থায় এখন যদি আবার ইচ্ছাকৃতভাবে ব্যাংকের শেয়ারের দিকে মুভ করানোর একটা চেষ্টা থাকে এবং সেই অনুযায়ী যত ধরনের কাজ বিভিন্ন যেগুলো বাড়ছে, যেগুলো ট্রেড ভালো হচ্ছে সেগুলো তদন্ত, কাগজ নেওয়া, ব্রোকারেজ হাউসগুলোতে হানা দেওয়া, তারপরে সাসপেন্ড করার একটা নিউজ বাজারে বিভিন্নভাবে ছড়ানো, এবং সবশেষ যেটি দেখলাম আমরা গতকালকে, সেটিও অনেকেই বলছেন যে সেটিও একটি মেসেজ দেয়া যে তোমরা এই শেয়ার থেকো না, এটি বোঝানোর জন্য এই কাজটি করা হয়েছে। যদি বিষয়গুলো সব সত্য হয়
তাহলে বিনিয়োগকারীদের কি সাথে কি এক ধরনের প্রতারণার আশ্রয় নেওয়া হচ্ছে কি না রেগুলেটরদের এন্ড থেকে? নো, এটা আসলে দুই ধরনের বিষয়। আপনি যেটা বলছেন যে ব্যাংকের সব ব্যাংক কিন্তু খারাপ না। এই মার্কেটে অনেক ব্যাংক আছে ভালো, তাদের গভর্নেন্সও ভালো, তারা চেষ্টা করে এবং তারা পারফর্ম করার চেষ্টা করে প্রফেশনালি। আপনি সেই সমস্ত, আমি নাম বলছি না, অনেক ব্যাংকের আপনি ধরেন যে 20% ডিভিডেন্ড দিচ্ছে, সেই ব্যাংকের প্রাইস যদি 14-15 টাকা হয়, আমি মনে করি দিস ইজ দ্য বেস্ট টাইম টু বাই দিস স্টক। এখন আপনার কথা হচ্ছে যে মানে রেগুলেটর মানে জাঙ্ক শেয়ার বাড়ার কারণে তাদের কোয়েরি করছে, তদন্ত করছে। সো সেটা তো আমি মনে করি যে রেগুলেটরের যে ভিউ সেটা হচ্ছে যে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থটা সুরক্ষা করা। কিভাবে? না, সুরক্ষা করা, আপনি দেখেন, আপনি ধরেন যে আজকে জাঙ্ক শেয়ার মানে কি, কেউ এটা আসলে ম্যাচিউর হওয়ার আগে এটা বাড়বে, কিন্তু ও আসলে প্রফিটটা টেক ওভার করতে পারবে না, তখন আবার কমে যাবে। সো না, এই বিষয়টা তো হচ্ছে এখানে ব্যাংকের শেয়ার যখন বেড়েছিল গত বছর শেষের দিকে, আমি বলছি না সব ব্যাংক ভালো, এখানে 30টি ব্যাংক লিস্টেড এবং 30টি ব্যাংকের মধ্যে বেশিরভাগ ব্যাংকই কিন্তু ভালো করছে, তাদের হিউজ গ্রোথ। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যখন ব্যাংক অলমোস্ট 50% বেড়েছিল, অনেক ব্যাংক 100% বেশি বেড়েছিল, সেটা কি কৃত্রিম ছিল না? শোনেন, মার্কেটে তো এটা তো আসলে অটোমেটিক নেই, এখানে তো প্লে আপ হয়, সেটা তো আপনার মানে এটা তো সহজ বিষয়। যে তাহলে এখন যেগুলো বাড়ছে সেগুলোতে দোষটা কোথায়? আপনি অনিয়ম হলে, কারসাজি হলে আপনি সেটি ধরেন, আপনি রেগুলেটরের কাছে সব তথ্য আছে, তারা কেন ধরে শাস্তি দিচ্ছেন? ডেফিনেটলি সেটা তো আমি এগ্রি করি যে এখানে যদি কেউ ইললিগালি কোথাও প্লে অফ হয়, এবং আলটিমেটলি কিন্তু আসলে আপনি ব্যাংকে যেমন ব্যাড লোনের মাধ্যমে অনেকে উইলফুল ডিফল্টার, আলটিমেটলি কি পাবলিক থামাতে হচ্ছে। আমাদের ভাই যে জায়গায় ছিলেন আপনি, আমরা এইখানে কিন্তু একটু অ্যাড করতে চাই যে অনেক কথা, এটা আমরা গতকালকেও আলোচনা করেছি। অর্থমন্ত্রী বলেছিলেন বাজেটের পরে বসবেন সবাইকে নিয়ে, এবং যারা এখানে আছেন মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, ব্রোকার্স অ্যাসোসিয়েশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটং স্টক এক্সচেঞ্জ, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং সুপার রেগুলেটর বিএসইসি, তাদের সাথে যতটুকু আমরা যে তথ্যগুলো পেয়েছি, তাদের সাথে এ ধরনের কোনো কথা আর হয়ই নাই। অর্থাৎ অর্থমন্ত্রী যেটি বলেছেন ঈদের আগে, এই বাজেটের আগে, সেই জায়গাটা কিন্তু বলা পর্যন্তই শেষ হয়ে গেছে। তারপরে এই বিষয়গুলো এখন যেভাবেই হোক মানুষ জেনে যায়, মানুষ এখন সব তথ্য মানুষের কাছে চলে যায়। তো অর্থমন্ত্রী বলার পরে চুপ, এবং তারপরে কি মানুষ টাকা ব্যাংক থেকে বলেন, বিভিন্ন সঞ্চয় থেকে বলেন, তারা নিয়ে এখানে চলে আসবে? সো ইউ আর রাইট যে অর্থমন্ত্রী বাজেটের আগে বললেন যে বসবেন উনি, তো এটা আসলে আমরা ওই রকম এখনও কোনো প্র্যাকটিক্যাল কোনো ডেভেলপমেন্ট আমরা দেখিনি। সো অর্থমন্ত্রী বিদেশে আছেন এই মুহূর্তে, আমরা জানি যে উনি 22 তারিখে ব্যাক করবেন। সো 22 তারিখের পরে হয়তো এই বিষয়ে আপডেটটা জানা যাবে। বাট মার্কেটে যেটা আরেকটা গুড ডেভেলপমেন্ট আমি মনে করি যে যেটা হচ্ছে, আমরা জানি যে চাইনিজ যে স্ট্র্যাটেজিক পার্টনার, তারা ঢাকা স্টক এক্সচেঞ্জের পার্টনার হলো, তারা বিনিয়োগ করবে এবং টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টে তারা একটা বড় সাপোর্ট দিবে। সো ওদের যে শেয়ার বাইয়ের যে টাকাটা, আমি যতটা জানি যে এটা নেক্সট মান্থ, আই মিন অগাস্টে সেটা ফর্মালি আসবে, ইনভেস্ট হবে এবং তারা দে উইল সিট অন দ্য বোর্ড। সো আমি মনে করি যে তখন একটা সিগনিফিক্যান্ট কোনো চেঞ্জেস আমরা আশা করি, যে একটা চাইনিজ বড় গ্রুপ আসতেছে। সো মার্কেটের মধ্যে একটা হয়তো বা কোনো একটা পজিটিভ ভাইব তৈরি হতে পারে। বলা হয়েছিল এগ্রিমেন্ট হলে অনেক চলে আসবে। আপনার চাইনিজ যে কোনো একটা বড় ফান্ড ম্যানেজার যদি তারা এখানে ইনভেস্ট করে, এখানে সব আমাদের যে ফ্লোটিং শেয়ার তা সব কিনে ফেলতে পারে, এমন ফান্ড তাদের, এত বড় তাদের অ্যাসেট। তো সেখানে কোনো ফান্ড এসেছে? বরং আমরা দেখছি ফরেন ইনভেস্টমেন্ট এইখান থেকে বরং চলে যাচ্ছে। আপনার গত 3 মাসে কিন্তু সেল বেশি বাইরের তুলনায়। তো বিভিন্ন সময় বলা হয় শুধু বলা হয় এগ্রিমেন্ট হলেই হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার, ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে যে আপনার যে অ্যাটিটিউড আমরা দেখেছিলাম, যে এই এগ্রিমেন্ট হলেই চাইনিজকে নিয়ে আসলেই পুঁজিবাজারের ব্যাপক ডেভেলপমেন্ট হবে এবং এই বাজারে মানে শেয়ার খুঁজে পাওয়া যাবে না, এরকম একটা অ্যাটিটিউড দেখেছিলাম। কোথায় এখন? না, তারা তো মানে এখনো আসেনি। সো আপনি ওই ইম্প্যাক্টটা দেখবেন না। বাট ইম্প্যাক্ট কিন্তু যেটা হয়েছিল, একটা অস্বাভাবিক ইম্প্যাক্ট হয়েছিল যখন এই যে ইন্ডিয়া এবং চাইনিজ কনসোর্টিয়ামের বিষয়টা সামনে আসলো এবং চাইনিজ কনসোর্টিয়াম বিডিংটা ওন করলো। সো তখন কিন্তু আমার যতটা মনে পড়ে যে ওই খবরে মার্কেট একদিন 100 পয়েন্টের উপরে বেড়েছিল। ওকে, এটা হচ্ছে যে আপনার একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। এবং
আসলে এখানে কিন্তু আপনি রেগুলেটরের উপরে ডিপেন্ড করে না যে এই মার্কেটে আজকে প্রাইস বাড়বে না কমবে। এখানে যারা মেকার আছে, যারা প্লেয়ার আছে, সেটা ইন্ডিভিজুয়াল হোক, ইনস্টিটিউশন হোক, এটা আসলে তারা কিভাবে জিনিসটা নিচ্ছে। আমাদের এখানে আপনি দেখেন, এগেইন আবার বলছি যে আপনি যেটা বলছিলেন লো পেইড আপ ক্যাপিটাল বাড়ছে, সো এখানে যারা 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 প্লে আপ করছে তারা এটা করছে। এখানে নাথিং রং উইথ দ্য গভর্নমেন্ট। এখানে সরকারের হয়তো কেউ মানে চাকরি করে বাট সে মার্কেটে ইনভেস্ট করে অ্যান্ড হি ইজ অলসো গেটিং প্রফিট, সেটা ডিফারেন্ট কেস। আমরা প্রাইভেট সেক্টরে চাকরি করি, আমরাও হয়তো ইনভেস্ট করে প্রফিট পাচ্ছি বা লস করছি, জিনিসটা তো সেরকম। বাট এখানে যারা গেমটা করছে, যারা এটা প্লে আপ করছে, এটা ডিপেন্ড করে তাদের উপরে যে তারা এখন কোন ধরনের শেয়ার। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি একজন বিনিয়োগকারী হিসাবে এখন এটার পিছিয়ে আপনি ইনভেস্ট করবেন কিনা সেটা তো সম্পূর্ণ আপনার ঝুঁকির ব্যাপার। বাট রেগুলেটরের ব্যাপার হচ্ছে যে তারা যদি এই বিষয়টা হচ্ছে, আমি মনে করি যে সাবধান করা এবং কিছু ইনফরমেশন শেয়ার করা, যে এখানে আসলে পিছনে যেহেতু তাদের সার্ভিলেন্সের একটা স্ট্রং এখন স্কোপ আছে, তারা এটা দেখতে পারে, মনিটর করতে পারে, সো তারা এটা করতে পারে। এখন আপনি এগেইন ওই যে চাইনিজ কনসোর্টিয়ামের ব্যাপারে আমি একটা বলতে চাই, যে রেগুলেটরের যেটা আমি মনে করি যে সবথেকে বড় দুর্বলতা বাংলাদেশের মার্কেটে, সেটা হচ্ছে যে তারা ভালো কোম্পানির স্টক আনতে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ। হুইচ ইজ, আমি মনে করি যে আপনি যেটা বললেন যে চাইনিজ যে কনসোর্টিয়ামের, ওদের কাছে যে 11,000 প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আছে, সো তারা যদি এর মধ্যে মনে করেন যে আপনি 10% আনতে পারে 1100, আপনি যদি 100 আনতে পারে, সো ওরা তো বাংলাদেশের মার্কেটে আপনি 1,000 কোটি টাকার ট্রানজ্যাকশান, ইট ইজ নাথিং, তাই না? এটা তো মনে করেন যে বিদেশের মার্কেটের তুলনায় এগুলো তো একদমই পেনাট। সো আপনি যদি বিদেশি চাইনিজ কনসোর্টিয়াম 100 জন ইনভেস্টারও আনতে পারে, সো তাতেই যে ডিমান্ড ক্রিয়েট হবে, সো আপনার মার্কেটে সেই কোয়ালিটি স্টকসগুলো আছে কিনা, আমার প্রশ্নটা সেখানে। আগেও আমি বলেছিলাম যে রেগুলেটরের উচিত যে সবভাবে এবং সরকারের সাথে বসা, অন্য অন্য স্টেক হোল্ডার যারা মার্চেন্ট ব্যাংকার, ইস্যু ম্যানেজার আছে, তাদের সাথে বসা, যে ভাই এই যে আজকে ব্যাংকের দ্বারা তারল্য সংকট, এটার মূল কারণটা কি? আমাদের দেশে মূল কারণ হচ্ছে যে এটা আপনি ডিপোজিট নিচ্ছেন শর্ট টার্মে, আপনি লোন দিচ্ছেন লং টার্মে। লং টার্মে কি, তাও আপনি ধরেন যে 6 মাসের এলসির টাকা এটারে 12 বছর করে নিচ্ছে, এটারে ফান্ডেড লোন বানিয়ে এটারে ইনস্টলমেন্ট দিচ্ছে 12 বছর ধরে, কিন্তু আপনি তো ডিপোজিট বাই 12 বছরের জন্য পাচ্ছেন না। সো এখানে অ্যাসেট লায়াবিলিটির ম্যাচটা কিন্তু এখানেই হচ্ছে, যে ওর ডিপোজিটটা আসলে এভাবে থাকতেছে না এবং এই লোনের বড় একটা অংশ ব্যাড হয়ে যাচ্ছে, সো ওর আবার এই ব্যাডের এগেনস্টে প্রভিশন রাখতে হচ্ছে। সো এই যে অ্যাসেট লায়াবিলিটির মিসম্যাচ, এটা কিন্তু একটা মূল কারণ আজকের লিকুইডিটি ক্রাইসিসের কারণ। সো এখানে কি করতে পারে আজকে ক্যাপিটাল মার্কেটে, আপনি এই যে বড় বড় কোম্পানি নতুন ইন্ডাস্ট্রি করবে, এক্সপান্ড করবে, সো তারা যদি ক্যাপিটাল মার্কেট থেকে টাকাটা রেইজ করতো, সো ব্যাংকের থেকে কিন্তু এই ডিমান্ডটা হতো না। সাজেদ ভাই, একটি বড় বড় ইন্ডাস্ট্রির কথা বললেন, দেখা যায় যে বেশিরভাগ বড় বড় গ্রুপের তাদের নিজস্ব ব্যাংক থাকে, এবং আরেকটি বিষয় আছে যাদের নেই, তাদের পেছনে এত বেশি ব্যাংক পেছনে দৌড়ায় তাদের এমপ্লয়িরা, যে আপনি লোন নেন, তাদের অনেক সময় তারা টাকা চাইলেই পেয়ে যায়। এখানে কোনো পেপারস ওগুলো পরেও তৈরি হয়। এখানে উল্টো দিকে আপনার ক্যাপিটাল মার্কেটে আসতে গেলে এই তুং হাই কিংবা যেগুলো সিএনএ টেক্সটাইল যে আসার পরে 6 টাকা 5 টাকা বিক্রি হচ্ছে এখন, এইসব টেক্সটাইল আসতেও বা গার্মেন্টস বিভিন্ন ছোট ছোট কোম্পানি, সেগুলো আসতেও 1-1.5 বছর 2 বছর লাগে। আর একটি বড় কোম্পানি যেটি কিছু দিতে পারে বিনিয়োগকারীদের, সেটি আসতেও 1-2 বছর সময় লাগে। তো তিনি 100 কোটি টাকা এখান থেকে তুলবেন, তার 2 বছর তিনি ওয়েট করবেন, নাকি ব্যাংক থেকে অলরেডি বলছে যে আপনি টাকা নিয়ে নেন, সেখান থেকে নেবেন? ইয়েস, দ্যাট ইজ দ্য পয়েন্ট। আপনি এখানেই মূল পয়েন্টটা, যে আপনি এই যে বড় বড় কোম্পানি, ধরেন যে অনেক ব্যাংক যারা ভালো ক্লায়েন্ট, ব্যাংক কিন্তু তাদের পিছে দৌড়ায় এবং তাদের অনেক লো কস্টেও লোন দেয়, মার্কেটে যে রেট আছে তার থেকে অনেক কম কস্টে তারা লোন পায়। কিন্তু তারপর আমি বলবো যে সেটা তো তার বিজনেস হোক না হোক, তার তো ব্যাংকের টাকা ফেরত দিতে হবে। বাট সে যদি ক্যাপিটাল মার্কেট থেকে তোলে, সেখানে এই রিস্কটা কম। সব সময় কি ফেরত দিতে হয় টাকা? দ্যাট ইজ অ্যানাদার পয়েন্ট। আপনি সেটা তো আমাদের দেশে এখন এটা একটা বড় সমস্যা হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যেটা বললেন যে এখানেই আমি বলছি যে রেগুলেটর, মার্চেন্ট ব্যাংকার, ইস্যু ম্যানেজার অ্যান্ড দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, আমি মনে করি যে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স হ্যাজ এ বিগ রোল, যেটা তারা ফেল করছে। 2010-এর পরে
হ্যাঁ 2011-তে আমরা দেখেছি প্রধানমন্ত্রীর সাথেও বৈঠক করেছেন ক্যাপিটাল মার্কেটের সবাই মিলে, এবং বাংলাদেশ ফান্ড নামে একটা ফান্ড হয়েছিল 5,000 কোটি টাকার। অনেক কিছু আসার কথা শুনেছি, কোনোটাই বাস্তবায়িত হয়নি। এরপরে আপনি যে বললেন অর্থ মন্ত্রণালয়, বিএসএসসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং ব্রোকার্স অ্যাসোসিয়েশন, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, এদের সম্মিলিতভাবে কোনো একটি বৈঠক হয়েছে আজ পর্যন্ত? যদি হয়েও থাকে দেখবেন যে সেখানে হয়তো মানে এমন সব লোকজন ওখানে পাঠানো হয়েছে যারা পলিসি মেকার না, ডিসিশন মেকার না। তার মানে আপনি যে কথাটি বলছেন, যেখানে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করা সম্ভব সেই ধরনের উদ্যোগই তো এখন পর্যন্ত হয়নি। শুধু আপনি বলছেন, আমরা শুনছি, এরকম আপনার মতো যারা, সাইদ ভাইদের মতো যারা বলছেন তারা শুনছি, কিন্তু এই শোনা এবং বলা এই পর্যন্তই যদি শেষ থাকে তাহলে এই ক্যাপিটাল মার্কেট তো এই যে পর্যায়ে আছে সেটি তো অনেক ভালো। এটি অনেকে বলছেন যে এখন যে পর্যায়ে আছে সেটি তো অনেক ভালো সব কিছু বিবেচনা করলে। তা আপনার কি মনে হয় আসলে কি তাই? সংক্ষেপে যদি বলেন আমি সাইদ ভাইয়ের কাছে যাব। হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন যে এই যে কোঅর্ডিনেশনের অভাব, আমরা অনেক সময় দেখেছি যে বাংলাদেশ ব্যাংকে একটা ডিসিশন নিচ্ছে সরাসরি ক্যাপিটাল মার্কেটকে সেটা এফেক্ট করছে, অথচ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিষয়টা নিয়ে জানে না। সো এই ধরনের কোঅর্ডিনেশনের অভাব, আপনি এটা অবশ্যই রাইট, কিন্তু বিষয় হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছেন যে সরকারি বড় কোম্পানিগুলো আসুক, মাল্টি ন্যাশনাল কোম্পানি এই মার্কেটে আসুক। অর্থমন্ত্রী চেয়েছে, আমার মনে আছে যে আপনার 2001 থেকে 6-এর যে সরকার ছিল, সো তখনকার অর্থমন্ত্রীও বলেছেন যে সরকারি কোম্পানি এবং মাল্টিন্যাশনাল কোম্পানি মার্কেটে আসুক। সো দেখেন, অ্যাটলিস্ট গত 15-16 বছরের কথা আমার মনে আছে যে যেখানে আসলে এটা চেষ্টা আসলে কতটা সিরিয়াসলি হয়েছে সেটা নিয়ে আমার প্রশ্ন। আজকে যদি সরকার চান, আজকে মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছেন, তো সেটা অর্থ মন্ত্রণালয়, আপনি জ্বালানি মন্ত্রণালয়ের আন্ডারে অনেকগুলো কোম্পানি আছে যাদের মার্কেটে আসার কথা। এখানে আমি যেটা দেখেছি ওনাদের কিছু রিপোর্টে, যে জ্বালানি মন্ত্রণালয়ের লোকজন তো এই কোম্পানিগুলোর বোর্ডে বসে, সো দে হ্যাভ দ্য পাওয়ার, ইনফ্লুয়েন্স, তারা এখানে বোর্ডে বসে একটা বড় বোর্ড অ্যাটেন্ডেন্স ফি পায়, সো অ্যান্ড সো তারা তাদের ইচ্ছা মতো ম্যানেজ করে। সো এটা যখন স্টকে লিস্টেড হবে একটু ট্রান্সপারেন্ট হইতে হবে, অ্যাকাউন্টেবল হতে হবে, সো তারা আসলে এটা শেয়ার করতে চায় না। এটা একটা বড় আপনি বললেন, এগুলো আমরা সবাই জানি, হ্যাঁ সবাই, হয়তো আপনি 100 বার বলেছেন এর আগে। তো এই বিষয়গুলো যারা পলিসি মেকার তারা কি জানেন না? অবশ্যই জানেন, সেটাই তো বলছি। কেন কাজ হচ্ছে না তাহলে? কেন আপনার এই যে অর্থমন্ত্রী যেটি বলছেন, আমার স্পষ্ট মনে আছে এনটিভি এবং বিসিসিআই যৌথ উদ্যোগে যে প্রতি বছর কেমন বাজেট চাই প্রোগ্রাম করেন, অর্থমন্ত্রী আসেন, সব কিছু শুনেন। স্পষ্ট মনে আছে যে স্টক এক্সচেঞ্জের লালি ভাই যিনি আমাদের এখানের অ্যাঙ্কর, টিটু ভাই আমাদের অ্যাঙ্কর, সাবেক প্রেসিডেন্ট, তারা দুজনই বলেছেন সমস্যাগুলো, যে সমস্যা মেজর প্রবলেমগুলো তারা বলেছেন। এবং সেই প্রোগ্রামটি এনটিভি লাইভ, সরাসরি লাইভ দেখিয়েছিল। সেখানে লালি ভাই কিছু পয়েন্ট বললেন, অর্থমন্ত্রী বললেন লালি তুমি এগুলো লিখিত দাও, এবং কালকে পরের দিন তার সাথে মিটিং ছিল, স্পষ্ট করে বলছেন তুমি এগুলো কালকে আমার কাছে লিখিত দাও। পরে আমরা যেটি জানতে পেরেছি সেই লিখিত দেয়াটা, মানে যে সমস্যাগুলো অর্থমন্ত্রীর কাছে দেয়া, সেই দেয়াটাই হয়নি। কারণ দেয়াটা হয়নি, পরের দিন মিটিংটা আর হয়নি, তারা ওয়েট করেছেন, অর্থমন্ত্রী সময় দিতে পারেন নাই। এবং এই বিষয়গুলো এরকমই হচ্ছে। কিন্তু ব্যাংকিং সেক্টরের আপনি দেখেন, আপনিও ছিলেন এবং আমিও ছিলাম সোনারগাঁয়ে, আমরা যে প্রোগ্রামটা কভার করলাম, অর্থমন্ত্রী সব ব্যাংকার দিয়ে বসলেন, এক বৈঠকে লাঞ্চ করে ডিসিশন নিয়ে নিলেন এবং সবাই হাসতে হাসতে চলে গেলেন। তাহলে বিষয়টা কি? ডেফিনেটলি দে আর, সো তারা মোস্ট পাওয়ারফুল। আমি এখানে একটা পয়েন্ট বলতে চাই, আপনি ওই যেটা ধরেন যে স্টক মার্কেটের ওনাদের যেটা লালি ভাইদের কথা বললেন লিখিত কিছু ডিমান্ড দেওয়া, আমি ওনাদের সাথে একটা পয়েন্টে ডিসএগ্রি করি। আপনি সবাই আসলে নিজের সুবিধা চায়, উনি মার্চেন্ট ব্যাংকাররা ওনাদের সুবিধা চাচ্ছেন, ব্রোকাররা ওনাদের সুবিধা চাচ্ছেন, অ্যান্ড প্রফিট থেকে আপনি ট্যাক্স ওয়েভার চাচ্ছেন। আরে ভাই, 100 টাকা ইনকাম করলে আপনার 20 টাকা ট্যাক্স দিতে সমস্যা কি? আপনার তো বাকি আরো 80 টাকা থাকবে, আপনি এখানে সবকিছু ওয়েভ চান। তারা মার্চেন্ট ব্যাংকাররা চাচ্ছে, ব্রোকাররা চাচ্ছে। আমি সাইদ ভাইয়ের কাছে এই প্রশ্নটা একটু করতে চাই যে সবাই নিজেদের সুবিধাগুলো চাচ্ছে, এবং আসলেই তাই। সাইদ ভাই যথেষ্ট বলেছেন, একদম যথার্থ বলেছেন, এখানে এক বিন্দু পরিমাণ ভুল নেই আমরা যতটুকু দেখেছি গত 10-15 বছরে। তো বিষয়টা যদি এই হয়
তাহলে সবাইকে নিয়ে কেন অর্থ মন্ত্রণালয় বসছে না? যে মার্চেন্ট ব্যাংকার্সদের কেন বলছে না যে তুমি তোমার স্বার্থ না চেয়ে সামগ্রিকভাবে বলো? কেন ব্রোকার্সদের বলছে না? কেন আপনার সবাইকে নিয়ে বলছে না যে তোমরা সম্মিলিতভাবে একটা প্রস্তাব দাও যাতে ক্যাপিটাল মার্কেটের যে অনাস্থা তৈরি হয়েছে সেটি আস্থায় পরিণত হয়, যাতে নতুন বিনিয়োগ আসে, যাতে নতুন কোম্পানিগুলো আসে, ভালো কোম্পানিগুলো আসে? সেটি কেন বলছে না? কারোর না কারোর তো দায়িত্ব আছে। আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই সব বিষয় ডে টু ডে মনিটরিং করতে পারেন না, কিন্তু তিনি যে নির্দেশনা দিয়েছেন সেটি বাস্তবায়িত কেন হচ্ছে না? কেন এই যে যারা আছেন তারা বাস্তবায়ন করতে পারছেন না কেন? আমাদের অবস্থানটা দাঁড়াচ্ছে যে আমরা সেই ইসবের গল্পতে যদি ফেরত যাই, সবাই আমরা পড়ি, কেউই মানি না। আর একটা ব্যাপার যে হচ্ছে যে মানুষের সহজাত প্রবৃত্তির ভিতরে পড়বে যে আমি যখন পলিসি দিতে যাব তখন আমি আমার দিকের বেনিফিটটা দেখেই আমি চিন্তা করব। এখন বিষয়টা হচ্ছে গিয়ে যে প্রথম কথা হচ্ছে সমন্বয়, দ্বিতীয় কথা হচ্ছে ডে টু ডে ডেভেলপমেন্ট। এখন আপনার যদি ডেভেলপমেন্টের চিন্তাটা যদি না থাকে, আর আমরা কেউই আপনার লং টার্মে চিন্তা করতে পছন্দ করি না। যতগুলি স্টেক হোল্ডারের কথা আমরা আলোচনা করলাম, কেউই আমরা লং টার্মের চিন্তা ভাবনা করতেছি না। আর একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে গিয়ে কি যে আমি আপনাকে দাওয়াত দিলাম, আমার কোনো প্রস্তুতি নেই, এবং আপনি একবার আসবেন, দুবার আসবেন, তৃতীয়বার তো আপনারা আসবেন না। আপনি আমাকে দাওয়াত দিচ্ছেন যে আমি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলিকে ইসে নিয়ে আসতে যাচ্ছি, মার্কেটে নিয়ে আসতে যাচ্ছি। এখন আপনি বলতে যাচ্ছেন বড় বড় গ্রুপকে আপনার মার্কেটে নিয়ে আসতে যাচ্ছেন, বাট আপনার আইনগুলো কিন্তু এখন পর্যন্ত সেই লেভেলে যাচ্ছে না। এবং এই যে টেস্ট বেসিসের আইন, যেমন ধরেন 2009-এর দিকে আমরা হুট করে ডিরেক্ট লিস্টিং নামে একটা উদ্ভট একটা ব্যাপার নিয়ে আসছিলাম। তো ডিরেক্ট লিস্টিংয়ের 3টা না যেন 4টা কোম্পানি বোধহয় লিস্টেড হয়েছিল, আমার এক্স্যাক্ট সংখ্যাটা মনে নেই। তো একটা ডিরেক্ট লিস্টিংয়ের মতো একটা ব্যাপার যে কোম্পানি শেয়ার আইনে বাল্কে রাখবে এবং তারপরে জেনারেল ইনভেস্টররা টেনে নিয়ে যাবে, এই জাতীয় ব্যাপারগুলো নিয়ে তো একদম ডিরেক্ট তো আপনি এক্সিকিউশনে যেতে পারেন না। এটা নিয়ে অনেক চিন্তা করতে হবে। এখন পর্যন্ত আমি যেটা দেখতেছি বুক বিল্ডিংয়ের যে নমুনাটা, আমি বর্তমান একটা আইন নিয়ে আমি একটু সমালোচনা করি যে বুক বিল্ডিংয়ের যে নমুনাটা, প্রতিটা প্রাইস কি ওভার প্রাইসড হচ্ছে না বুক বিল্ডিংয়ে? এখন আপনার তো দায় তো কিভাবে হচ্ছে? আপনার 80 টাকার দায়মুক্ত, 80 টাকার বসুন্ধরা 180 টাকা বিক্রি হচ্ছে। আপনি কিন্তু না, এটা দায়মুক্তি পাবেন না আপনি এই কথা বলে। কারণটা হচ্ছে গিয়ে কি যে নতুন যে কোম্পানিটার বিডিং হচ্ছে তার আগে কিন্তু ওই সিমিলার ইন্ডাস্ট্রির কোম্পানি কিন্তু মার্কেটে আছে। যে সিমিলার ইন্ডাস্ট্রির কোম্পানিটার অবস্থা, দামটা সেভাবে নাই, ঠিক আছে। হুট করে একটা কোম্পানি বিডিং করে সে তার নিয়ে নিচ্ছে, প্রাইস নির্ধারণ করে নিচ্ছে, এখানে কিন্তু রেগুলেটর কিন্তু দায়মুক্ত হইতে পারবে না। এখন ব্যাপারটা দাঁড়াচ্ছে গিয়ে কি যে আমার বুক বিল্ডিংয়ের অবস্থানটা কি সেটা নিয়ে আরও চিন্তা করতে হবে। আমি কিন্তু বুক বিল্ডিংয়ের ব্যাপারে আমি যদি বলতে যাই, এটা কিন্তু আমার কাছে এখন পর্যন্ত একটা মোটামুটিভাবে মনে হচ্ছে যে ওভার প্রাইসের একটা অস্ত্র হিসাবে ইউজ করা হচ্ছে বুক বিল্ডিংটাকে। আর একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে গিয়ে গ্রিনফিল্ড। আমার কথা হচ্ছে গিয়ে ভাই যে যিনি ব্যবসা জানেন, যদি ভাই বিজনেস যদি জানেন, তাহলে আপনি আজকে যদি ভাই টেক্সটাইলের বিজনেস করতে পারেন, তাহলে আপনি টেক্সটাইলের মেশিনারির বিজনেসটাও করতে পারবেন। আপনার ম্যাচিউর ইন্ডাস্ট্রি আনতে গেলে যে অবস্থানটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে কি যে আমি তো প্রিমিয়াম চাবই। আপনি ম্যাচিউর ইন্ডাস্ট্রি আনতে যাচ্ছেন এবং আপনি প্রথমবারেই দামটাকে বাড়াই দিচ্ছেন। ভাই বাইরে তো বোধহয় আমি পরিপূর্ণভাবে শিওর না, কিন্তু আপনার এখানে কিন্তু একটা বিষয় দেখতে হবে যে কেন আমরা আসতে যাচ্ছি না। যে কথাটা আপনি আপনার প্রশ্নের ভিতরেই কিন্তু একটা উত্তর দিয়ে দিয়েছেন যে ব্যাংক যেখানে পিছনে ঘুরতেছে সেখানে আমি কেন 2 বছর পর্যন্ত ওয়েট করব। 2 বছর পর্যন্ত কেন ওয়েট করব যে 2 বছর পরে আমি ফান্ড পাবো, তারপর আমি এক্সপানশনে যাব। আমার এখানে একটা আইপিও প্রসিজার শেষ হতে, সবার জন্য কেন এক নিয়ম? মানে আপনি এখানে না, সবার জন্য এক নিয়মটা আমরা বাদ দিলাম ভাই। আপনি ইউনিলিভার একটি তালিকাভুক্ত হবে, তার জন্য যদি আপনি এক নিয়ম করেন, আর আপনি যদি অমুক তুংহাই টেক্সটাইলের জন্য এক নিয়ম করেন, তো হবে না। আপনাকে তো ভাই লোকবলও বাড়াতে হবে। আপনি দেখেন যে আমাদের রেগুলেটরি অথরিটি যে আপনার কি পরিমাণ লোকবল আছে, লোকবল যদি না বাড়ান তাহলে, এবং আরেকটা বড় ব্যাপার আছে, আপনি দেখেন যে অডিটররা কিন্তু অডিট করতেছে শুধুমাত্র ইয়ারলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসটা। এখন বাকি যে 3টা কোয়ার্টার, ওটাকে অ্যানালাইসিস করার জন্য কিন্তু আমার কাছে মনে হয় না যে পর্যাপ্ত লোক আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে আছে। এখন এই যে এই বিষয়গুলো, এরপরে তাদের কাজ কিন্তু শুধুমাত্র এই যে 3টা কোয়ার্টারলির রিপোর্ট অ্যানালাইসিস না, কমপক্ষে অনেকগুলো অ্যাপ্লিকেশন পড়ে আছে। একটা কোম্পানিকে যখন আপনি আইপিওতে আনতে যাবেন, আপনি 8 মাস 9 মাস ধরে, আমি আগেও বলেছি এটা, 9 মাস ধরে করলেন, এটাকে পরীক্ষা নিরীক্ষা করলেন,
9 মাস বসে পরীক্ষা নিরীক্ষা করার পরে বেশ কয়েকটা কোম্পানি কিন্তু চলে আসছে যারা কিনা দেখা গেছে যে 2 বছরও পারফরমেন্সটা ধরে রাখতে পারে নাই। এতটা ড্রাস্টিক্যালি একটা কোম্পানির কিন্তু অবস্থা কিন্তু খারাপ হইতেই পারে। আমি এই উত্তরটা একটু সাজাদ ভাইয়ের কাছ থেকে নিতে চাই। অনেক কথা বলা হয়, এফআর এর কথা শুনেছি, ফাইন্যান্সিয়াল অ্যাক্ট, তারপরে এইটা হলে সব ঠিক হবে, তারপরে কাউন্সিল হলে সব ঠিক হবে, চেয়ারম্যান নিয়োগ দিলা হলো, কাউন্সিল কোথায় কাজ? একটা কোনো নিউজ আমরা দেখি, কোনো একটা দৃশ্যমান বাদ, অদৃশ্যমান কোনো কাজ আমরা কথা শুনছি না। তার মানে এক একটা ইস্যু তৈরি করা হয় ক্যাপিটাল মার্কেটে, সেই ইস্যুটা কেউ না কেউ তৈরি করে, হয়তো আমি করি, না হলে আপনি করেন, কেউ না কেউ করে, এবং করে ওই আলটিমেটলি সাধারণ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়। আপনি দেখেন যে কোম্পানিগুলো সাইদ ভাই বললেন, যে কোম্পানিগুলোর অবস্থা প্রথম বছর দ্বিতীয় বছরই খারাপ হয়ে যায়, জেড ক্যাটাগরি চলে যায়, ডিভিডেন্ড দেয় না, সেই যারা এই তথ্যগুলো দিয়েছেন বিএসইসির কাছে, যে মার্চেন্ট ব্যাংক, তাদের কোনো শাস্তি হয়েছে? সো এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। আমি মনে করি যে মার্চেন্ট ব্যাংকার, ইস্যু ম্যানেজার, ইভেন অডিটর, অ্যাকাউন্টেন্ট, যারা যে এই হিসাবটা করে দিচ্ছেন যখন এটা আইপিওতে আসার আগে সেটা জমা দিচ্ছেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সেটা পরীক্ষা নিরীক্ষা করছে, আমি মনে করি যে এরা সবাই সহ রেগুলেটর কেউ এই দায়ভার এড়াতে পারেন না। যে একটা কোম্পানি আজকে যদি ফর এক্সাম্পল 1.5 টাকা ইপিএস দেখিয়ে সে মার্কেটে আসতেছে, এটা কেন ভাই 1 বছর পরে এটা 70 পয়সা হচ্ছে, পরের বছরে দেখা যাচ্ছে যে মাইনাস ইপিএস দেখাচ্ছে। সো আমি মনে করি যে বাংলাদেশে এই যে যেটা সাইদ সাহেব বললেন, সাইদ ভাই, যে এই যে কোয়ার্টারলি ইপিএসগুলো যেটা আনঅডিটেড, বাংলাদেশের ঢাকা ক্যাপিটাল মার্কেটে আপনি এগুলো নিয়ে অনেক বেশি ম্যানিপুলেশন হয়। আপনি এই ইপিএসগুলো একদম, আমার কাছে মনে হয় যে কিছু হাতে গোনা ভালো কোম্পানি বাদ দিলে বাকিগুলো হচ্ছে যে সবাই নিজেদের ইচ্ছা মতো করে। তারা যদি মনে করে যে আচ্ছা ইপিএসটা বাড়াইলে মার্কেট প্রাইসটা আপ হবে, সো সে এটা করবে এবং সে এটা বেনিফিট নেবে। সে যদি মনে করে যে তার প্রাইসটা হাই প্রাইস আছে, ইপিএসটা কম দেখাইলে প্রাইসটা কমবে, সে এটা করবে, এবং ইনসাইডাররা এই বেনিফিটটা নেয়, কোম্পানির লোকজন সহ তাদের সিন্ডিকেটের লোকজন, এগুলো। সো আমি মানে এই মার্কেটের জন্য সবথেকে বড় রিস্ক, আগেও বলেছি, এই ইনসাইডার ট্রেডিং, ইনসাইডার ইনফরমেশন, তাতে হাতে গোনা কিছু লোকজন সুবিধা পায় এবং 98% লোকজন সেটা থেকে বঞ্চিত হয়। সাইদ ভাই অনেক ধন্যবাদ, সাজাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এখানেই শেষ করছি অনুষ্ঠানটির উল্লেখযোগ্য অংশ। আগামীকালকে আপনারা দৈনিক শেয়ার বিজে পড়তে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।